ইসরায়েল মার্কিন যৌথ হামলায় প্রাণ গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো ২০০। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ঘাঁটিতে আক্রমণের ঘোষণা তেহরানের। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকাশসীমা বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। আজও বাতিল ২৭টি ফ্লাইট। এবং ১৩ মাসে ৩২ কম্পনে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। ৩০% ভবন ধসের সম্ভাবনা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নিরাপত্তা ঝুঁকির কারণে আজ মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ইরানে শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। তার প্রভাব পড়েছে বাংলাদেশে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে হাজারো যাত্রী। যাদের মাধ্যমে আমরা যাইতেছি তারা আমাদেরকে আশ্বাস দিছে যে আপনারা যাইতে পারবেন, ঘাবড়াইয়েন না। আজকে বা দুই একদিনের ভিতরে আপনাদের টিকিট হবে। হয়তো এইখান থেকে না হইলেও অন্য ব্যবস্থা আমরা করব। পরে এজেন্সিতে বললো যে সমস্যা নাই, আপনারা সকাল পর্যন্ত থাকেন। পরে সকাল এখানে আসলাম, এখানে 10টা পর্যন্ত বসার পরে এখন লাইনে দাঁড়া করে দিল, নিয়ে গেল। এখন বলতেছে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। মানে কি এর জন্য হইলো না হইলো আমরা কিছু বিস্তারিত জানতে পারলাম না। এখন আমার ট্রাভেলসে আমি যোগাযোগ করলাম যে ভাই এই ব্যাপার। হ্যাঁ, আমরা দেখছি, আমি তো বয়স করছি, আপনাকে দেখেন তো সমস্যা না, আপনি থাকেন এখানে, বাড়ি যাইয়েন না। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোয় হতাশায় বিমানবন্দরে আসা অনেক যাত্রী। অনেকে ভিসার মেয়াদ না থাকায় পড়েছে অনিশ্চয়তার মুখে। সরকারের মাধ্যমে আমরা কোনো খানার কোনো কিছু এই জায়গায় থাকার কোনো দায়িত্ব নাই। তারা বললাম আচ্ছা 2 দিন ধরে মানে আমরা তারা দিতে আজকে অহন বঞ্চিত এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এর মধ্যে নতুন করে আরেকটা দিছে আপনার 28 তারিখেতে, তো 1 তারিখে, তো এর বাদে ও ক্যান্সেল গেছে। তখন আবার বাড়িতে ফিরে যাবো 6 দিন পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। ফ্লাইট আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপরে আমরা এই যে হটলাইনে ফোন দিই, ওখানে কোনো রেসপন্স পাই না। এই কারণে আমরা বাধ্য করতে এয়ারপোর্টে আসা হইতেছে। তা আমরা অনেক ভোগান্তি। আমার সব 5টা আমার এজেন্সি যে বলছে, উনি বলছে যে এখানে উপস্থিত থাকার জন্য। এই কারণে আমি এখন উপস্থিত থাকতেছি। তবে মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারবেন ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশে 1 মাসে অন্তত 10 বার ভূকম্পন অনুভূত হয়েছে, যার গড় হিসেব করলে প্রতি 2 দিনে 1 বার করে এই জনপদ কেঁপে উঠছে। বিশেষ করে শুক্রবার 5.4 মাত্রার কম্পন এবং এর আগে গত নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্প জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছে, নির্দিষ্ট করে সময় বলা না গেলেও শত বছর পার করা এই অঞ্চলের টেকটনিক প্লেটগুলো যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। ভূমিকম্প প্রবণ 3টি প্লেটের সংযোগস্থল আছে বাংলাদেশে। তাই এদেশে যে ভূমিকম্প মাঝে মধ্যে হবে সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে শঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। গত 13 মাসে বাংলাদেশে 32টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে বাংলাদেশে উৎপত্তি স্থল 22টির। শুধু গত 1 মাসে বাংলাদেশে ভূমিকম্পের সংখ্যা ছিল 10, যার মধ্যে 9টির উৎপত্তি দেশের অভ্যন্তরে। সর্বশেষ গত শুক্রবার 5.4 মাত্রার কম্পন অনুভূত হয় সারা দেশে।
গত 10 বছরের যদি আমি রেকর্ড আপনাদেরকে একটা অ্যানালাইসিস বলি, তাহলে এমনও হয়েছে যে অনেক অনেক বছরে 2টা বা 3টা হয়েছে, অনেক বছরে 5টা বা 7টা হয়েছে। সেই হিসাবে আমি যদি বলি, সেই হিসেবে কিন্তু গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 32টি ভূমিকম্প হয়েছে। ওই হিসাবে কিন্তু এই সময়ে অনেক বেশি ভূমিকম্প আমাদের উইদিন বাংলাদেশে হয়েছে। আমি কিন্তু যে তথ্যটা আপনাদেরকে দিলাম সেটা হলো বাংলাদেশের বাউন্ডারির ভেতরে গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত 32টা ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের বড় মাত্রার একটি ভূমিকম্পের শঙ্কা রয়েছে। ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে কমপক্ষে 30% ভবন ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গ্যাসের লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সাধারণত একটা রিপিট টাইম থাকে, যে একটা বড় ভূমিকম্প হলে 100 বা 150 বছর পর ওই এলাকাটায় আবার ভূমিকম্প হয়। তা আমাদের আসলে সেই হিসাবে আমাদের এই অঞ্চলে যেহেতু দীর্ঘ সময় ধরে একটা ভূমিকম্প নাই, সুতরাং এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের আশঙ্কা কিন্তু থেকেই যায়। কান্ত আর্থকোয়েক যেটা জাপানিরা বলে, তাদের কিন্তু ওই আর্থকোয়েকে কিন্তু ক্ষতি হয়েছিল ফায়ার এখানে ফায়ার টর্নেডো সৃষ্টি হয়েছিল এবং যার কারণে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তা আমাদের ঢাকা শহরেও কিন্তু আমরা যদি পুরান ঢাকা বা আমাদের যে জায়গাগুলো ঢাকা শহরের গেঞ্জি আমরা যদি সেদিকে তাকাই, তাহলে হয়তো ভূমিকম্প হলে হয়তো একটা বিল্ডিং কলাপস করলো, 2টা বিল্ডিং পাশে 2টা বিল্ডিং হয়তো দাঁড়িয়ে আছে, বাট এই যে বিল্ডিংটা কলাপস করলো তার পাশে হয়তো গ্যাসের লাইন, পানির লাইন 2টাই হয়তো ফেটে গিয়ে হয়তো সেখানে ফায়ারের সৃষ্টি হলো। সর্বশেষ 1930 সালে এই অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার পর প্রায় 96 বছর অতিবাহিত হয়েছে। ছোট মাত্রার ভূমিকম্প হলেও বারবার কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করায় যে কোনো সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত পরিকল্পনার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটি সেই রাগ আর ক্ষোভ থেকে রাজধানীতে চাপাতি দিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। মরদেহ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় শাহিন নামে তারই রুমমেট। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহিনকে গ্রেপ্তারের পর আজ এসব কথা জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রুমমেট শাহিনকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওবায়দুল্লাহর খণ্ডিত হাত পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে নামে তারা। পুলিশ জানায় অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির জেরের ক্ষোভ ও রাগ থেকেই ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। খুনের পর লাশ গুম করতেই শরীরের অংশ বিভিন্ন জায়গায় ফেলা হয় বলে জানায় পুলিশ। গত 3 মাস যাবত তারা এই বাসায় ছিলেন এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে 2টি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকাররমের একটি গেটের পাশে এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজারের সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। হত্যায় ব্যবহার করা চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি এবং এই লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি সেটা জব্দ করা হয়েছে এবং আরও একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন যিনি এই তার লাশ অর্থাৎ লাশের খণ্ডিত অংশ বহনে যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এই বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতেই সরকার আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে তিনি
এসব কথা বলেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ রয়েছে এবং জুলাই জাতীয় সনদেও একটা সুপারিশ গৃহীত আছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, র্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, র্যাব বিলুপ্ত করার বিষয়ে, র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে, কিন্তু ওগুলো সব রাজনৈতিক সমঝোতা, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সমস্ত অস্ত্রের লাইসেন্স 2009 থেকে 2024-এর 5ই আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। আগামীর সংসদে প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ ও একটি আদেশ উপস্থাপন করা হবে। এর মধ্যে কোনটা গৃহীত হবে, কোনটা কিছু অংশ বা কোনটা বাতিল হবে তা সংসদে নির্ধারিত হবে। 133টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে পার্লামেন্টের নিয়ম অনুসারে। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনি। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও জৈন্তাপুরের খাল খনন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মানুষের প্রত্যাশা পূরণে সমন্বিত উন্নয়ন কার্যক্রম চালানোর পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় খাল খনন, পানি সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, এটা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। সুতরাং খাল খনন কর্মসূচিটা অব্যাহত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যে খালগুলা সেগুলো আমরা খনন করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সুতরাং সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে আমরা সবাই মিলে দেশে একটা নতুন বিপ্লব, একটা জাগরণ সৃষ্টি হবে। আমি আগেও বলছি, পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতি সহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, তবেই পার্বত্য অঞ্চল এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তিনি এ সময় আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। এজন্য তিনি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। দীর্ঘদিন পর বড় ধরনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মশলার উন্নত জাত ও সম্প্রসারণ প্রকল্প কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, মশলা গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা সুজা, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুরের পুবাইলে টর্চার সেল থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা সহ 9 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের পুবাইল থানাধীন 39 নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজীবের বাড়ি থেকে ইয়াবা সহ 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।
উই প্রপার্টি লিমিটেডের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে। সাবিত আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন চেয়ারম্যান জাকির হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও সাদেকুল ইসলাম, ইম্পেরিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সহ আরও অনেকেই। আর এরই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আকাশসীমা বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। আজও বাতিল 27টি ফ্লাইট। এবং 13 মাসে 32 কম্পনে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। 30% ভবন ধসের সম্ভাবনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।